250 বছরের ইতিহাসে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের ছেলে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত। 25 বছরের সাজা হতে পারে হান্টারের। রায় মেনে নেয়ার ঘোষণা জো বাইডেনের। নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের দাবি। ফিলিস্তিনিদের জন্য $40 কোটি বেশি সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের। উত্তর কোরিয়াকে জবাব দিতে লিফলেট স্পিকার সম্বলিত বিশেষ বেলুন পাঠাচ্ছে সিউল। এক একটি তৈরিতে খরচ $1000। রয়েছে কিম বিরোধী বার্তা ও জিপিএস ট্র্যাকার। এবং চ্যাটজিপিটির সঙ্গে এক হয়ে কাজ করার ঘোষণা অ্যাপলের। ক্ষুব্ধ ইলন মাস্ক। এআই যুক্ত করলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার হুমকি। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। অস্ত্র কেনার সময় মাদকাসক্তির মিথ্যা তথ্য প্রদান সহ 3 অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। সবগুলোই আমলে নিয়ে রায় দিয়েছেন আদালত। এতে 25 বছর পর্যন্ত সাজা হতে পারে বাইডেন পুত্রের। সাজা মওকুফ করবেন না প্রেসিডেন্ট নিজেও। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেয়ায় ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তার ছেলে হান্টার বাইডেন। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের দেলাওয়ার অঙ্গরাজ্যের একটি আদালত এই রায় দেন। এ সময় উপস্থিত ছিলেন হান্টারের মা মার্কিন ফার্স্ট লেডি জিল বাইডেন। এবারই প্রথম যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোনো ক্ষমতাসীন প্রেসিডেন্টের সন্তান ফৌজদারি অপরাধে বিচারের মুখোমুখি হলেন, যা দেশটির প্রায় 250 বছরের ইতিহাসে নজিরবিহীন। আগ্নেয়াস্ত্র কেনাবেচার সময় মিথ্যা তথ্য এবং অবৈধভাবে তা নিজের কাছে রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে বাইডেন পুত্রের। হতে পারে $7.5 লাখ মার্কিন জরিমানাও। এদিকে রায় শুনে মা জিল বাইডেন ও স্ত্রী মেলিসা বাইডেনের হাত ধরে আদালত ছাড়েন হান্টার বাইডেন। এ সময় উপস্থিত ছিলেন চাচা জিম বাইডেন সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ছেলের রায় শুনে এক বিবৃতিতে প্রেসিডেন্ট বাইডেন বলেন, তিনি যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঠিক তেমনি একজন বাবাও। আদালতের রায় মেনে নেওয়ার কথাও জানান তিনি। যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী দেশটির প্রেসিডেন্ট যে কোনো সাজা মওকুফ করার ক্ষমতা রাখেন। তবে ছেলে হান্টার দোষী সাব্যস্ত হলে তার সাজা মওকুফ করবেন না বলে মার্কিন সংবাদ মাধ্যম এবিসি নিউজে দেয়া এক সাক্ষাৎকারে আগেই ঘোষণা দেন প্রেসিডেন্ট জো বাইডেন। সেক্ষেত্রে চূড়ান্ত রায়ে সাজা প্রাপ্ত হলে কারাগারে থাকতে হবে প্রেসিডেন্ট পুত্রকে। হান্টার বাইডেনের আইনজীবীরা জানিয়েছেন, রায়ের বিরুদ্ধে আপিল করবেন তারা। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে মামলা ভীতি তাড়িয়ে বেড়াচ্ছে প্রধান দুই প্রার্থীকেই। ফৌজদারি মামলায় ডোনাল্ড ট্রাম্প দোষী সাব্যস্ত হওয়ার পর এবার জো বাইডেনের ছেলেও বিচারের মুখোমুখি হলেন। হান্টার বাইডেন দোষী সাব্যস্ত হওয়ায় নভেম্বরের নির্বাচনে এর প্রভাব কেমন হবে তা নিয়ে চলছে বিশ্লেষণ। আর কয়েক মাস পরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্সিয়াল নির্বাচন। এরই মধ্যে শুরু হয়েছে নানা নাটকীয়তা। গেল মাসে ফৌজদারি মামলার অপরাধে প্রথম কোন সাবেক প্রেসিডেন্ট হিসেবে দোষী সাব্যস্ত হন ডোনাল্ড ট্রাম্প। এবার আগ্নেয়াস্ত্র মামলায় দোষী সাব্যস্ত হলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেন। একে তো গাজায় চলা ন্যাক্কারজনক হামলার শুরু থেকে নগ্ন সমর্থন দেয়ায় খোদ নিজ দেশে তোপের মুখে পড়েন বাইডেন। এখন আবার নতুন করে ছেলের এই মামলা বেশ তাড়িয়ে বেড়াচ্ছে তাকে। প্রশ্ন উঠেছে, নভেম্বরের নির্বাচনে কতটুকু প্রভাব ফেলবে বাইডেনের ছেলের এই কীর্তি। এ বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। এতে বলা হয়, নির্বাচনে ভোটারদের প্রার্থী বাছাইয়ে তেমন প্রভাব ফেলবে না হান্টার বাইডেনের ইস্যুটি। যদিও আগ্নেয়াস্ত্র কেনার সময় মাদকাসক্তি নিয়ে মিথ্যা তথ্য দেয়ায় দোষী সাব্যস্ত হওয়ায় বাবা হিসেবে বেশ ধকল কাটাতে হচ্ছে ডেমোক্রেট দলীয় প্রার্থীর। তবে ব্যালটে বাইডেনের নাম থাকবে, তার ছেলে হান্টারের নয়। ছেলের অপরাধের সঙ্গে প্রেসিডেন্টের কোনো যোগসূত্রের প্রমাণ নেই। এমনকি জনগণের উপর চালানো জরিপে দেখা গেছে হান্টার বাইডেনের এই মামলা নিয়ে তাদের তেমন কোনো আগ্রহ বা উদ্বেগ নেই। তবে বিরোধী পক্ষ এই ইস্যুকে কাজে লাগিয়ে বাইডেনকে ঘায়েল করার চেষ্টা করবে বলে মনে করছেন অনেকে।
এদিকে বিচারের শুরুতেই বাইডেন জানান উভয় সংকটে রয়েছেন তিনি, কারণ তিনি যেমন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ঠিক তেমনি একজন বাবাও, যদিও আদালতের রায় মেনে নেয়ার কথাই জানান তিনি। তবে চলতি মাসের শেষ দিকে গুরুত্বপূর্ণ প্রেসিডেন্সিয়াল বিতর্কের আগে বিষয়টি নিয়ে বাইডেন বেশ অস্বস্তিতে পড়তে পারেন বলে মনে করছেন বিশ্লেষকরা। মৌসুমী সাথী, সময় সংবাদ। একসময়ের মিলিটারি ক্যাম্প এখন সংস্কৃতির মিলন কেন্দ্র। নরওয়ের হোভেডিয়া দ্বীপ নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের লক্ষ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া প্রস্তাবে রাজি হয়েছে হামাস। একই সঙ্গে প্রস্তাবটি বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সহায়তা করতে সম্মত ফিলিস্তিনের স্বাধীনতাকামী এ সংগঠনটি। এদিকে গাজাবাসীর জন্য 40 কোটির বেশি মার্কিন ডলার মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এর মধ্যেই গাজায় সহায়তা প্রবেশের সব সীমান্ত খুলে দেওয়ার আহ্বান জানিয়েছে জর্ডান সম্মেলনে অংশ নেয়া নেতারা। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রস্তাব পাশের একদিন পর মঙ্গলবার নিজেদের সম্মতির কথা জানালো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এক বিবৃতিতে তারা বলছে, নিরাপত্তা পরিষদের প্রস্তাবে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে তাকে স্বাগত জানায় সংগঠনটি। প্রস্তাবটি বাস্তবায়নে মধ্যস্থতাকারীদের সহায়তা করতে প্রস্তুত তারা। জাতিসংঘে পাশ হওয়া এই প্রস্তাবে গাজা স্থায়ী যুদ্ধবিরতি, উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া, বন্দি বিনিময়, গাজা পুনর্গঠন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজেদের এলাকায় ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের কথা বলা হয়েছে। সোমবারের এই প্রস্তাবে পরিষদের 15 সদস্য দেশের মধ্যে 14টি দেশ পক্ষে ভোট দেয়। ভোটদানে বিরত ছিল শুধু রাশিয়া। দেশটির দাবি প্রস্তাবটিতে অস্পষ্ট বিষয় রয়েছে। জাতিসংঘে পাশ হওয়া প্রস্তাবটিকে হামাস স্বাগত জানানোয় আশার আলো দেখছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। মধ্যপ্রাচ্য সফরে থাকা ব্লিংকেন নতুন করে গাজাবাসীর জন্য 40 কোটির বেশি মার্কিন ডলারের মানবিক সহায়তার ঘোষণা দিয়েছেন। গাজাতে সহায়তা প্রবেশে কোনো যুদ্ধবিরতির প্রয়োজন নেই বলে দাবি করেছেন জর্ডান সম্মেলনে যোগ দেয়া বিশ্ব নেতারা। ভূখণ্ডটির সব সীমান্ত অবিলম্বে খুলে দেওয়ার দাবিও জানিয়েছেন তারা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের পক্ষ থেকে গত 31 মে নিরাপত্তা পরিষদে যুদ্ধবিরতির ওই প্রস্তাব উপস্থাপন করা হয়েছিল। এই প্রস্তাবে 3টি ধাপের কথা বলা হয়েছে। রাহানুল রানা, সময় সংবাদ। ভারতের পরবর্তী সেনাপ্রধান হচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। মঙ্গলবার এ ঘোষণা দেয় দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর ভাইস চিফ অব আর্মি স্টাফ পদে রয়েছেন তিনি। আগামী 30 জুন অবসর নেবেন বর্তমান জেনারেল পান্ডে। ওই দিনই তার স্থলাভিষিক্ত হবেন লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র। চলতি বছরের 15 ফেব্রুয়ারি VCOAS পদে দায়িত্ব গ্রহণ করেন লেফটেন্যান্ট জেনারেল দ্বিবেদী। 4 মাসের মধ্যেই পদোন্নতি হল তার। 1984 সালে ভারতীয় সেনাবাহিনীর জম্মু কাশ্মীর রাইফেলস রেজিমেন্ট 2nd লেফটেন্যান্ট পদ দ্বিবেদী। এবারে ভারতের লোকসভা নির্বাচনে এতটা ব্যাকফুটে যেতে হবে মোদির বিজেপিকে, সেটা কদিন আগেও টের পাননি কেউ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, কংগ্রেসের এমন আশা জাগানিয়া ফলাফলের নেপথ্যে অন্যতম কারিগর প্রিয়াঙ্কা গান্ধী। নিজে প্রার্থী না হলেও ভোটের মাঠ চষে বেরিয়েছেন ইন্দিরা গান্ধীর এই নাতনি। গণমুখী নির্বাচনী প্রচারণায় নেমে দলের কর্মীদের শক্তি জুগিয়েছেন। নির্ভয়ে কাজ করতে দেখিয়েছেন পথ। অনেকেই উপমহাদেশের আয়রন লেডি খ্যাত ইন্দিরা গান্ধীর রাজনৈতিক ছায়া দেখছেন প্রিয়াঙ্কার মধ্যে। দাদি ছিলেন তার সময়ে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর মানুষদের একজন, কিন্তু 70-এর দশকের ছবিগুলোতে দাদির সঙ্গে ছোট্ট নাতনি প্রিয়াঙ্কার ছবি দেখলে মনেই হবে না এই পরিবারটি দেশের জন্য, রাজনীতির জন্য কতটা গুরুত্বপূর্ণ, কতটা ত্যাগ স্বীকার করেছেন তারা। উপমহাদেশের আয়রন লেডি খ্যাত ইন্দিরা গান্ধীর সঙ্গে অনেকেই এখন তুলনা করছে নাতনি প্রিয়াঙ্কা গান্ধীর। মুখশ্রী, হাসি, ভাবভঙ্গি সবকিছুতেই দাদি প্রয়াত ইন্দিরা গান্ধীর সঙ্গে নাতনি প্রিয়াঙ্কা গান্ধীর ছায়া খুঁজে পান ভারতীয়রা। শুধু কি বাহ্যিক অবয়ব, রাজনীতির কঠিন মাঠেও দাদির মতোই আগুনে পদচারণা করতে শুরু করেছেন রাজীব গান্ধীর ছোট্ট মেয়েটি।
2019 সালে নির্বাচনের আগে আকস্মিকভাবে ক্যারিশমেটিক প্রিয়াঙ্কার সক্রিয় রাজনীতিতে যোগদানের খবর যেন ভারতের রাজনীতিতে নতুন করে গতি সঞ্চার ও পরিবর্তনের সূচনা করে। যদিও রাজনীতিতে নেমে কি করতে পারবেন প্রিয়াঙ্কা গান্ধী এমন প্রশ্ন ওঠে। বিগত দশকে পেছন থেকে মা সোনিয়া গান্ধী ও ভাই রাহুল গান্ধীকে সহযোগিতা করলেও রাজনীতির মঞ্চ কাঁপাতে তার আরও প্রকাশ্যে আসাটা অনুপ্রেরণা যোগায় দলের নেতাকর্মীদেরও। আর এবারের 2024 সালের নির্বাচনে তো একজন পরিণত বক্তা হিসেবে আবির্ভূত হন প্রিয়াঙ্কা। নরেন্দ্র মোদীকে ঝাঁঝালো বানে বিদ্ধ করতেও বেশ সাহস দেখান। 55 सालों के लिए कांग्रेस की सरकार रही है, किसी ने आपसे सोना छीना। বছরের পর বছর ধরে বিজেপি নেতাদের ব্যঙ্গ বিদ্রুপ সহ রোষানলে বিদ্ধ হচ্ছে ভাই বোন। কখনো রাহুলকে পাপ্পু আর প্রিয়াঙ্কাকে শেহজাদি বলে বারবার উপহাস করেছেন বিজেপি নেতারা। কিন্তু বিরোধীদের সব কটাক্ষ যেন তুচ্ছ হয়ে গেছে নির্বাচনের মাঠে ভাইয়ের সঙ্গে বোনের দুর্দান্ত উপস্থিতিতে। 2024-এর লোকসভা ভোটে মোদীকে যেন চপেটাঘাত করলেন রাহুল প্রিয়াঙ্কা। এবারের লোকসভা নির্বাচনে ভারতের মসনদে বসতে পারলেও ম্যাজিক ফিগার না পাওয়া বিজেপি বিশাল ধাক্কা খেয়েছে। দারুণ রাজনৈতিক কৌশলে কংগ্রেসের প্রত্যাবর্তনে অনেকটাই ছন্দপতন হয়েছে একচ্ছত্র আধিপত্য দেখানো নরেন্দ্র মোদীর দলের। কোথাও কোথাও শাসক দলকে অনেক ঘাঁটিতে ধরাশায়ী করে সাফল্য দেখিয়েছে কংগ্রেস। দেশটির রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, দলটির এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন রাহুল গান্ধী। ভারত জোড়ো যাত্রা ও ভারত জোড়ো ন্যায় যাত্রার মাধ্যমে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের চাঙ্গা করেছেন। কিন্তু কম যান না বোনও। কংগ্রেসের অবিস্মরণীয় পুনরুত্থান নিশ্চিতে বিশাল অবদান এই প্রিয়াঙ্কার। ভোটের লড়াইয়ে না নেমেও ব্যাপক প্রচারণায় সক্রিয় ছিলেন তিনি। সভা সমিতি, ভারত জোড়ো যাত্রায় সবখানে রাহুলের সঙ্গে দেখা গিয়েছে তাকে। কখনো তিনি ভাই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর জন্য ভোট চেয়েছেন, কখনো দলের অন্য কোনো প্রার্থীর পক্ষে। শুধু তাই নয়, জনসাধারণের কাতারে গিয়ে করেছেন সংযোগ স্থাপন। দলের কর্মীদের সাহস ও নির্ভর রাখতে ভিন্নভাবে প্রচারণাও চালান। প্রতিদিন 20টিরও বেশি ছোট ছোট সভা করেন। এমনকি রাজনৈতিকভাবে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাজ্য উত্তরপ্রদেশে বিজেপিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জোটের সাফল্য দেখানোর নেপথ্যে প্রিয়াঙ্কাই। তাই তো এবারের নির্বাচনে যেন আনসাং হিরো প্রিয়াঙ্কা গান্ধী। ইন্দিরা গান্ধীর পথ অনুসরণ করা প্রিয়াঙ্কার রাজনীতির মঞ্চ আলোকিত করার সময় এসে গিয়েছে বলে মনে করেন অনেকে। আগামী দিনে কংগ্রেসের হাল ধরে রাজনীতির মাঠ দাপিয়ে বেড়ানো কিংবা রাষ্ট্র ক্ষমতায় গুরুত্বপূর্ণ দায়িত্বে ইন্দিরা গান্ধীর নাতনিকে দেখা যাবে, এমনটাই প্রত্যাশা উপমহাদেশের রাজনীতি সচেতন মানুষের। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাজ্যে হয়ে গেল লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ারের 7ম আসর। দেশীয় ঐতিহ্যের সঙ্গে ছিল আধুনিকতার ছোঁয়া। র্যাম্প শো, সাংস্কৃতিক অনুষ্ঠানে মুগ্ধ দর্শনার্থীরা। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট নির্বাচনে এবার জয় জয়কার জার্মানি, ফ্রান্স এবং ইতালির ডানপন্থী রাজনীতিবিদদের। বিশ্লেষকদের ধারণা, আগামী 5 বছর এসব ডানপন্থীরা গুরুত্বপূর্ণ প্রভাব রাখবেন ইউনিয়নের নানা বিষয়ের নীতিতে। এতে আরও কঠোর হতে পারে অবৈধ অভিবাসীদের বৈধ হওয়ার প্রক্রিয়া। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইউরোপের 87টি দেশের নেতৃত্ব দানকারী ইউরোপীয় ইউনিয়নের ক্ষমতা আবার কট্টর ডানপন্থী রাজনীতিবিদদের দখলে। আর এতেই চিন্তার ভাঁজ পড়েছে এসব দেশের প্রবাসীদের কপালে। বিশেষ করে ইতালিতে বসবাসরত অবৈধ অভিবাসীদের সংখ্যা যেন আরও বেশি। ইউ পার্লামেন্টে এবার রেকর্ড সংখ্যক ভোটে জয়ী হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী, কট্টর ডানপন্থী হিসেবে পরিচিত জর্জা মেলোনি। তার আমলেই সম্প্রতি আইন পাশ হয়েছে অবৈধ অভিবাসীদের আশ্রয় না দেবার বিষয়ে। ফলে অভিবাসন নিয়ে কাজ করা বাংলাদেশিদের ধারণা, মেলোনির এই জয় অবৈধ অভিবাসীদের স্বদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করতে পারে। ফ্রান্স এবং জার্মানির পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়নে ইতালির প্রাধান্য বাড়বে। সেই সাথে ডানপন্থী সরকারের কারণে ইমিগ্রেশন আইনে অনেক নতুন নিয়মকানুন আমরা দেখতে পাবো। ফলশ্রুতিতে এরকম হতে পারে যে যারা বর্তমানে ইতালিতে বাংলাদেশের অবৈধভাবে ইতালিতে প্রবেশ করেছেন, তাদেরকে হয়তো বা ইতালিয়ান সরকার কোনোভাবে দেশে ফেরত নেওয়ার মতো চিন্তা ভাবনা নিতে পারে। প্রবাসী যারা আছেন, বিশেষ করে অবৈধ প্রবাসী, তাদের জন্য আসলে যে কোনো একটা এগেইনস্ট একটা
আইন পাস হতে পারে, যার মাধ্যমে ইভেন তারা দেশেও ফেরত যাওয়ার মতো বড় রকম আইন পাস হতে পারে। করোনাকালে ইতালিতে অবৈধভাবে বসবাসকারীদের বৈধতা দিয়েছিল জুসেপ্পে কন্তের নেতৃত্বাধীন বামপন্থী সরকার। 2022 সালে মেলোনি সরকার ক্ষমতায় এসেই অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নানা পদক্ষেপ নেয়। এরপর থেকে অবৈধ অভিবাসন বিরোধী হিসাবে পরিচিতি পান মেলোনি প্রশাসন। ইউ পার্লামেন্টে জয়ের পর দেয়া ভাষণেও ভবিষ্যতের নানা পদক্ষেপের কথা জানিয়েছেন মেলোনি। উঠে এসেছে ডানপন্থী নীতির কারণে তার সমর্থনও আরও বেড়েছে। 2 বছর আগে সরকারের দায়িত্ব নেওয়ার সময় যেমন আনন্দিত ছিলাম, আজ আরো বেশি আনন্দিত। আবারও প্রমাণ হয়েছে ইতালির জনগণ আমাদের সঙ্গে আছেন। নতুন করেও অনেকে সমর্থন দিচ্ছেন। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের খবর, জলবায়ু পরিবর্তন, অভিবাসন ও জাতীয়তাবাদের মতো বিষয়গুলোর প্রভাব ফেলেছে এবারের ইউরোপীয় ইউনিয়নের নির্বাচনে। মেলোনি ছাড়াও চূড়ান্ত ফলাফলে জয় জয়কার দেখা গেছে জার্মানি ও ফ্রান্সের ডানপন্থীদেরও। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করা প্রতিষ্ঠান ওপেন এআই এর প্রযুক্তি চ্যাটজিপিটির সঙ্গে এক হয়ে কাজ করার ঘোষণা দিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটি তাদের ফ্ল্যাগশিপ সিরিজ আইফোনে এই প্রযুক্তি সংযোজনের ঘোষণা দেয়। এতে বেশ চটেছেন টেসলার প্রতিষ্ঠাতা ইলন মাস্ক। খেপে গিয়ে তিনি বলেন, অ্যাপল যদি নিজের ডিভাইসগুলোতে এআইকে সংযুক্ত করে তাহলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিষেধাজ্ঞার ব্যবস্থা নেবেন। পৃথিবীখ্যাত স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল আইফোন দিয়ে গ্রাহকদের মন কেড়েছে বিশ্বজুড়ে। ক্যামেরা আর প্রাইভেসির জন্যই বেশি বিখ্যাত এই স্মার্টফোনটি। এবার ওপেন এআই এর সঙ্গে যৌথভাবে অ্যাপলের ডিভাইসগুলোতে চ্যাট জিপিটি প্রযুক্তি ব্যবহার করার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট প্রতিষ্ঠানটি। সোমবার স্থানীয় সময়ে অ্যাপল তাদের বার্ষিক ডেভেলপার শোতে এই ঘোষণা দেয়। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়, ভয়েস কমান্ড সিস্টেম সিরির সঙ্গে অন্যান্য অপারেটিং সিস্টেমগুলোকে চ্যাট জিপিটির সাহায্যে আরও শক্তিশালী করে তুলতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। এদিকে ওপেন এআই ও অ্যাপলের একত্রে কাজের ঘোষণাকে মোটেও ভালোভাবে নিচ্ছেন না প্রযুক্তি জগতের অন্যতম শীর্ষ ধনকুবের ইলন মাস্ক। অ্যাপলের পণ্যে চ্যাট জিপিটি প্রযুক্তি আনা হলে নিজের সব কোম্পানিগুলোকে আইফোন সহ অ্যাপলের অন্যান্য পণ্য বা ডিভাইসের ব্যবহার বন্ধের হুমকি দিয়েছেন মাস্ক। তিনি তার নিজস্ব সামাজিক মাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে এই হুমকি দেন। মূলত অ্যাপলের তৈরি বিভিন্ন ডিভাইসের অপারেটিং সিস্টেম কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজনের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ইলন মাস্ক। এক্সে মাস্ক বলেন, অ্যাপল যেখানে নিজস্ব এআই সিস্টেম তৈরি করতে পারে না, তারা কিভাবে ওপেন এআই ব্যবহার করে গোপনীয়তা ও সুরক্ষা নিশ্চিত করবে? এটি স্পষ্টতই অযৌক্তিক। এরপরেও যদি অ্যাপল এই থার্ড পার্টি প্রযুক্তি ব্যবহার করে, তবে তার প্রতিষ্ঠানে কোনো অতিথিও এই কোম্পানির ডিভাইস নিয়ে ঢুকলে ফ্যারাডে কেজে আটকে রাখা হবে। নাদিম মারজান, সময় সংবাদ। পরীক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নকল করতে গিয়ে গ্রেফতার হলেন এক শিক্ষার্থী। তুরস্কের জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষায় ওই শিক্ষার্থী এআই ডিভাইসের মাধ্যমে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলেন। বিভিন্ন সময়ে অভিনব উপায়ে নকল করতে দেখা যায় পরীক্ষার্থীদের। তবে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা এআই দিয়ে পরীক্ষায় নকল করতে গিয়ে ধরা খেলেন তুরস্কের এক শিক্ষার্থী। বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে আসলে গ্রেপ্তার করা হয় ওই শিক্ষার্থীকে। জানা যায় ওই শিক্ষার্থী এআই ডিভাইসের মাধ্যমে পরীক্ষায় আসা প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, পরীক্ষার হলে বসে অদ্ভুত আচরণ করছিলেন ওই শিক্ষার্থী। পরে পরীক্ষার হলের দায়িত্বে থাকা শিক্ষকের সন্দেহ হলে তাকে তল্লাশি করা হয়। এরপরই নজরে আসে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের বিষয়টি। এ সময় তাকে সহযোগিতা করছিলেন অন্য এক ব্যক্তি। পরে তাকে সহ নকল করা ওই শিক্ষার্থীকে পুলিশ গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নকল করা যায় সে বিষয়টি পুরোপুরিভাবে ভিডিও করে পুলিশ কর্মকর্তা। জানা যায়, শার্টের বোতামের মধ্যে লুকানো ক্যামেরা দিয়ে ছবি তুলে জুতার সোলের মধ্যে থাকা গোপন রাউটারের মাধ্যমে পাঠানো হয় এআই সফটওয়্যারে। এরপর ওই প্রশ্নের উত্তর বের করে এআই জানিয়ে দেয় কানের ভেতরে থাকা ইয়ারফোনে। নাদিম মারজান, সময় সংবাদ। সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ কমিউনিটি কুয়েতের পূর্ণাঙ্গ কমিটির নেতারা।
কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কাজ করার লক্ষ্যে এই আয়োজন করেন তারা। স্থানীয় সময় মঙ্গলবার রাতে কুয়েত সিটির রাজবাড়ী হোটেলে রাতে নতুন কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদককে মনোনীত করে মোট 401 জন সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তারা বলেন, কমিটি এরই মধ্যে 8 জন প্রবাসীর মরদেহ দেশে পাঠানোর পাশাপাশি দুস্থ প্রবাসী কল্যাণে আর্থিক সহায়তা প্রদান করেছে। যুক্তরাজ্যে আয়োজিত হল লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ারের 7ম আসর। দেশীয় ঐতিহ্যের সঙ্গে এই মেলায় ছিল আধুনিকতার ছোঁয়া। দিনব্যাপী আয়োজনে ছিল র্যাম্প শো, সাংস্কৃতিক অনুষ্ঠান। বিদেশের মাটিতে চমৎকার এই আয়োজনে দর্শনার্থীদের পাশাপাশি খুশি আয়োজকরাও। লন্ডন থেকে শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। সাজগোজ করা কনে কিংবা আভিজাত্যময় এই গাড়ি দেখে যে কারোরই মনে হতেই পারে জমকালো এক বিয়ের আয়োজন এটি। হল রুমের ভিতরে গেলেই দেখা মিলে রাজকীয় বর কনের মঞ্চ। তবে বর কিংবা কনে কেউ না আসলেও আছে স্বজন এবং পাড়াপড়শিদের আনাগোনা। কারোর জন্য অপেক্ষা না করে স্মৃতি ধরে রাখতে ছবি তোলায় ব্যস্ত অনেকে। মূলত লন্ডন বেঙ্গলি ওয়েডিং ফেয়ারের 7ম আসরের জন্য এই সবের আয়োজন। যুক্তরাজ্যের মাটিতে একই ছাদের নিচে বাঙালি বিয়ের সব ঐতিহ্য ছিল আধুনিকতার এই যুগের র্যাম্প শো। স্থানীয় একটি হলে এই অনুষ্ঠান ঘিরে বসেছিল একাধিক স্টল। মেলা জুড়ে ছিল বিয়ের প্রয়োজনীয় ছোট বড় নানা জিনিসের পসরা। দামি ব্র্যান্ডের গাড়ি থেকে পালকি কিংবা রিক্সা, প্রায় সবখানে ছিল বাঙালিয়ানার ছাপ। আরও ছিল কনের লেহেঙ্গা, শাড়ি সহ বিভিন্ন ধরনের পোশাক, ফার্নিচার ও সাজসজ্জার সব সামগ্রী। দর্শনার্থীরাও তৃপ্ত এমন আয়োজনে। বিলেতে ভিন্ন মাত্রার এই আয়োজন উপভোগ করেন আগত সবাই। এই ধরনের আয়োজনে যারা টু বি গ্রুম, টু বি ব্রাইড আছে বা যাদের ছেলে মেয়েদের বিয়ের কথা চিন্তা করছে, আমি বলবো একটা ইজি সলিউশন। আয়োজকদের মতে তরুণ প্রজন্মকে বাঙালির বিয়ের ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দিতে এই উদ্যোগ। ইয়াং এন্টারপ্রেনার যারা আমরা আজকে তাদেরকে নিয়ে আসছি এখানে, এবং অনেকটা স্মল বিজনেস আছে তাদেরকেও নিয়ে আসছি যাতে এই বিজনেসগুলো যাতে প্রমোট হয়। অনুষ্ঠানে গাজাবাসীর প্রতি সমবেদনা জানিয়ে 2 মিনিট নীরবতা পালন করা হয়। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। নরওয়ের অসলো শহরের কাছে জনপ্রিয় একটি দ্বীপ হোডেডইয়া। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান সেনাদের তৈরি করা একটি গোপন টানেল আছে দ্বীপটিতে। বিস্তারিত জাহাঙ্গীর আকাশের রিপোর্টে। বিরল গাছপালা, তৃণভূমি, পাহাড় এবং বালুকাময় সৈকত সহ প্রকৃতির এক অপরূপ সৌন্দর্যের দ্বীপ হুবেতওয়া। শত শত বছর আগে থেকেই এ দ্বীপের সামরিক গুরুত্ব অনেক। অসলোকে বহিঃশত্রুর আক্রমণ থেকে রক্ষা করার জন্য দ্বীপে তৈরি করা হয়েছিল দুর্গ। আরও ছিল গোলাবারুদের ডিপো। সামরিক ইতিহাসে ভরা এই দ্বীপের চোখ জুড়ানো ল্যান্ডস্কেপ দর্শনার্থীদের আকৃষ্ট করে। প্রকৃতির বৈচিত্র্যময় রূপ উপভোগ করতে এখানে ছুটে আসেন বহু দর্শনার্থী। শহরের কোলাহল মুক্ত জীবন থেকে বেরিয়ে প্রকৃতিপ্রেমীরা আসেন নরওয়ের বিভিন্ন শহর থেকে। তারা উপভোগ করেন দ্বীপটির নৈসর্গিক সৌন্দর্য। আমি এখানে ভ্রমণে এসে অনেক আনন্দ পাচ্ছি। আমরা এখানে আঙ্গুর খাবো, পানীয় পান করব আর সূর্যের আলোর উত্তাপ নেব। শহর থেকে ফেরিতে চেপে মাত্র 5 মিনিটে এখানে আসা যায়। আশা করি কেউ এই দ্বীপের সৌন্দর্য উপভোগ করার সুযোগ হাতছাড়া করবে না। আপনি যদি অসলোতে আসেন তাহলে শহরটাকে তো দেখবেনই, হোডেডইয়াকে অবশ্যই দেখে যাবেন। আমি শুধু শহরটাকেই নয়, দ্বীপের এই সুন্দর প্রকৃতির মজাও নিতে বলবো সবাইকে। গ্রীষ্মকালে এই দ্বীপে দর্শনার্থীদের ভিড় বাড়ে। দ্বীপের চারিদিকে আছে বসার সুব্যবস্থা, সমুদ্রে গোসল করার সুন্দর সৈকত আর মাঝখানে আছে খেলার মাঠ। পুরো দ্বীপটি একটি সংরক্ষিত এলাকা। এখানকার গাছপালা, ফুল বা পাথর অপসারণ করা নিষিদ্ধ। এখানে কেউ তাঁবু টানিয়ে রাত্রি যাপনও করতে পারেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দ্বীপটিকে জার্মানরা সামরিক ক্যাম্প হিসেবে ব্যবহার করেছে। আজ এখন এই দ্বীপটি সংস্কৃতি এবং প্রকৃতির এক মিলন মেলায় পরিণত হয়েছে। এখানে প্রতিদিন শত শত দেশি বিদেশি পর্যটক আসেন এই দ্বীপটিকে এক নজর দেখার জন্য। জাহাঙ্গীর আকাশ, সময় সংবাদ, হুবেতওয়া, অসলো, নরওয়ে। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার।
250 বছরের ইতিহাসে প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্টের ছেলে ফৌজদারি মামলায় দোষী সাব্যস্ত। 25 বছরের সাজা হতে পারে হান্টারের। রায় মেনে নেয়ার ঘোষণা জো বাইডেনের। নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হামাস। স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের দাবি। ফিলিস্তিনিদের জন্য $40 কোটি বেশি সহায়তা ঘোষণা যুক্তরাষ্ট্রের। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ, সঙ্গে থাকবেন সহকর্মী তানভীর হাসান। ধন্যবাদ রাইসা। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।